পক্ষের সম্মতিতেই আসলে হয়। কিন্তু আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে, মানে আমাদের দেশের যে ছবিটি, এটি ময়মনসিংহ এলাকার যমুনা টেলিভিশনের মানে অনুসন্ধানে দেখা গিয়েছে যে এটি কোরবানি ঈদের আগের ঘটনাটি। ইতিমধ্যে সেই বয়োবৃদ্ধি লোকটির মাথায় চুলও গজিয়ে গিয়েছে, কিন্তু তিনি যেটা অভিযোগ করেছেন যে তিনি চুলদাড়ি কেটে দেওয়ার পর তিনি আর সুস্থ বোধ করেন না, তিনি আসলে বাজারে যেতে বা বিভিন্ন জায়গায় যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সেই ঘটনার পর তিনি একটা মানসিক পীড়ার মধ্য দিয়ে এবং শারীরিক পীড়ার মধ্য দিয়েও যাচ্ছেন। এই যে তাকে ছুটে গিয়ে তাকে ধরলো, তারপর জোর জবরদস্তি করে চুলদাড়ি কেটে দেওয়া হলো, পুরো প্রক্রিয়াটি মানবাধিকার লঙ্ঘন কিনা, মানে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলাম কি বলে, যে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ঘটনাকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টকশোতে সম্মানিত সঞ্চালক, আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক এবং দর্শক যারা দেখছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে একটু বিশ্লেষণ করতে চাই। যে দৃশ্যটা আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এই ধরনের দৃশ্য আমি আরও 3-4টা টিম বাংলাদেশে বিভিন্ন সময় করেছে, আমি দেখেছি। কোট স্যুট টাই পরা বা স্কুল বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থীরা গিয়ে কোনো একজন পথচারী, যে ধরেন এই ধরনের মাথা চুল জট বেঁধে আছে, অনেক দিন ধরে তার গোসল করছে না, সে রোগাক্রান্ত, এ ধরনের অনেককে দেখলাম আমরা, জোর জবরদস্তি করে তারা করেছে, ইতিপূর্বে দেখেছি। কিন্তু এখন যেটা মিডিয়াতে আসলো, এটা দৃশ্যপটে কেন আসলো? আগে তো এরকম আরও অন্য গোষ্ঠী বা অন্য সংস্থা তারা করেছে, এটা আসলো কি জন্য? এখানে একটা ন্যারেটিভ আছে। ন্যারেটিভ হচ্ছে যেই ব্যক্তিরা এই কাজটা করেছে তাদেরও মাথায় দাড়ি টুপি আছে। তাহলে দাড়ি টুপি পরা একজন ব্যক্তি এই কাজটা করেছে বলে আমার এক নম্বর মূল্যায়ন হচ্ছে এটি মিডিয়াতে আলোচনা হয়েছে। এখন জোর জবরদস্তি করে করাটা ঠিক হচ্ছে কিনা দেখেন, বাংলাদেশে এরকম পথে প্রান্তরে অনেক মানুষকে দেখা যায় বহুদিন ধরে মানে গোসল করছে না, সে একটা সুস্থ পরিবেশে থাকছে না, এখান থেকে সে উত্তরণ হয়ে সে একটা ভালো পরিবেশে যাবে, এরকম কোনো অবস্থা নেই। আবার বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর অনেকে আছেন, এগুলোতে উৎসাহ বোধ করে, আবার কে টাকা পয়সা দিচ্ছে তার নাম পর্যন্ত, তারা স্পন্সর কে করছে সেগুলো পর্যন্ত প্রকাশ করছে। তো আগে কখনো এগুলো নিয়ে এত মাতামাতি হয়নি। যেহেতু একজন আলেম এই কাজটা করেছে, আবার যে বৃদ্ধকে করেছে সে বারবার আল্লাহর উপর তার বিচারের দায়ভার দিচ্ছে, বিষয়টা অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে এই দুটো বিষয় একসাথে হয়ে যাওয়ার কারণে আমি মনে করি যে বিষয়টা মিডিয়াতে আসছে। আমি যদি বলেন যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, একটা হচ্ছে যদি সত্যিকার অর্থে ওই ব্যক্তি এই ধরনের পরিবেশে সে বসবাস করে থাকে, এখান থেকে তাকে আলোর পথ দেখানো, একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, এই জন্য সাধুবাদ জানানো উচিত। আরেকটা হচ্ছে সত্যিকার অর্থে যদি সে সাধু সন্ন্যাসী হয়ে থাকে, তার জীবনধারা এরকম হয়ে থাকে যে অসুস্থ না, সে রুগ্ন না, তার চুল বা এগুলোর মধ্যে কোনো রোগ নাই, তাহলে অবশ্যই আমি মনে করি যে তার প্রতি তার সম্মতিটা আদায় করে এই কাজটা করতে পারলে ভালো হতো। এটা হচ্ছে আমার প্রাথমিকভাবে সামগ্রিক মূল্যায়ন। আচ্ছা, বাকি অনুসন্ধানটুকু আমি বলি। তার সন্তান আছেন, তার সন্তানরা তার সাথেই হয়তো থাকেন বা আশেপাশেই থাকেন, আমি যতটুকু দেখেছি। এবং আমার সহকর্মী তার কাছে গিয়েছেন, ওই এলাকায় গিয়েছেন। তিনি পাগল নন, তিনি সজ্ঞানেই আছেন এবং তাকে জোর করে কাজটি করা হয়েছে। তার সন্তানরাও অভিযোগ করেছেন কেন এরকম করে করা হলো। তিনি তো নেশাগ্রস্ত না, তিনি মানসিক ভারসাম্যহীনও না। আমরা স্পষ্টতই দেখেছি যে কাজটি জোর করে করা হয়েছে এবং তিনি নিজেও আমাদের প্রতিবেদকের কাছে বলেছেন যে জোর করে কাজটি করা হয়েছে। চাইলেই আমরা জোর করে কারো চুল কেটে নামাজ পড়ার আহ্বান জানাতে পারি? ইসলাম কি বলে? প্রথম প্রশ্ন এটাই ছিল। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ইসলাম কারোর জন্য কোনো কিছু কষ্টসাধ্যের বিপরীতে কোনো কিছু চাপিয়ে দেন না। আমি আপনাকে যে বিষয়টা বলছি যে এই ঘটনা ইতিপূর্বে আরও 5 বার ঘটেছে, আরও 10 বার ঘটেছে, কিন্তু যাদের দ্বারা ঘটেছে তারা হয়তো দাড়ি টুপিওয়ালা না, সে কারণে এটি মিডিয়ার মধ্যে আসেনি। আর দ্বিতীয় হচ্ছে যে আগে যাদেরকে করেছে হয়তো জোর জবরদস্তি করার পরে তাকে কোট টাই বা শার্ট প্যান্ট পরার পরে সে সন্তুষ্টি প্রকাশ করেছে, হয়তো সে অসন্তুষ্ট ছিল না। কিন্তু এখানে দুটো বিষয় ঘটেছে, একটা হচ্ছে যারা করিয়েছে তারা দাড়ি টুপিওয়ালা হওয়ার কারণে সবার দৃষ্টি ওদিকে পড়েছে, আর যাকে করিয়েছে আজকে যেটা বললেন যে তার সন্তান পর্যন্ত আপত্তি জানিয়েছে, আমি মনে করি এক্ষেত্রে অবশ্যই তার প্রতি কিছুটা হলেও তার কষ্টের কারণ হয়েছে, এটা করা ঠিক হয়নি। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, দাড়ি টুপি পরিহিত কেউ করলেই সেটা চোখে পড়েছে, আপনি যেমন বলেছেন, দাড়ি টুপি সহ কেউ করলেই কি চোখে পড়ার কথা না? তারা, আপনি প্রথমে আলেম শব্দটি ব্যবহার করেছেন, যারা ইসলামকে জানে বোঝে, এবং যে আয়াতের কথা আপনি বললেন যে জোর জবরদস্তি করে ইসলামে করার কোনো বিধান নেই,
যারা ইসলামকে মানে তারা যখন জোর জবরদস্তি করে এই দেশে 95%-এরও বেশি মুসলমান, তাদের চোখে কি পড়াটা স্বাভাবিক নয়? আপনি বিষয়টাকে বুঝতে হবে। যেমন আপনি বলছেন যে তার সন্তানদের বক্তব্য নিয়েছেন, আপনি কি যিনি যে আলেম বা যে ব্যক্তি এই কাজটা করেছেন তার বক্তব্য নিয়েছেন? তারও তো একটা ন্যাক দৃষ্টি না, থাকতে পারে। তাদের বক্তব্যও পাওয়া গিয়েছে, হ্যাঁ, গণমাধ্যমে তারও তো তাদের ন্যাক দৃষ্টি বক্তব্য থাকতে পাওয়া পারে। গেছে। সেও তো বলতে পারে যে আমি এরকম আরো 10টা কাজ করেছি, সমালোচনা হয়নি, কিন্তু এই কাজটা করতে গিয়ে সমালোচনা হয়েছে। আমি আবারও বলছি যে ওই বৃদ্ধ যদি অসুস্থ না হয়ে থাকেন, পাগল না হয়ে থাকেন, সে রুগ্ন পরিবেশে বসবাসকারী না হয়ে থাকেন, তাহলে অবশ্যই তার প্রতি এটা অবিচার করা হয়েছে, এটা কোনোভাবে দৃষ্টিকটু নয়। কিন্তু আজকে আপনি যে বিষয়টা মিডিয়াতে নিয়ে আসলেন, এরকম তো আরও 5 মাস 10 মাস আগে অন্য যে গ্রুপ ঘটনা ঘটেছে তখন তো মিডিয়াতে আসেনি। আমি সে প্রশ্নটি রেখেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ এতটা প্রতিক্রিয়া দেখায়নি যতটা প্রতিক্রিয়া এই ঘটনাতে দেখিয়েছে। জি, ডক্টর সাইমুম পারভেজ, প্রকাশ্যে চুল কেটে দেওয়ার ঘটনায় আশোক উদ্বেগ জানিয়েছে। তারা আজকে এক সংবাদ বিবৃতিতে বলেছে যে এ ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক, বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এতে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 31 প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে, অনুচ্ছেদ 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে এবং অনুচ্ছেদ 35 কারো প্রতি নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণ নিষিদ্ধ করেছে। প্রকাশ্যে জোর করে চুল কেটে দেয়া কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন নয়, বরং তার মর্যাদার উপর সরাসরি আঘাত। আশোক বলছে এই ঘটনা সমাজে ভীতি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে। আশোক মনে করে এটি আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। আশোক যেমন বিবৃতি দিয়েছে, সরকারও হয়তো একটা বিবৃতি ইতিমধ্যে দিয়েছে বা দিবে, আমার হাতে আসেনি। অন্তর্বর্তী সরকার আবার বেশ ভালো বিবৃতি দেয়। বিবৃতি দেওয়া ছাড়া সরকার আসলে আর কি করতে পারত? না, আমি সে প্রসঙ্গে যাওয়ার আগে এই ঘটনা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে এই ঘটনাটি আমি মনে করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমরা দেখছি যে এক ধরনের প্রবণতা আমাদের সমাজে আমরা দেখছি যে আমরা বাংলাদেশ একটি ছোট্ট একটি দেশ হলেও এখানে নানা ধর্মের নানা রকম মানুষ রয়েছে এবং তাদের যে বিভিন্ন রকম আদর্শ রয়েছে, ধর্মচর্চার যে বিভিন্ন প্রকাশ রয়েছে, সেখানে নানা রকমের পার্থক্য রয়েছে। কিন্তু আমরা যখন একটি দেশ গঠন করব তখন সেই পার্থক্যগুলো মেনে নিয়েই আমাদের দেশ গঠন করতে হবে এবং প্রত্যেকের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা যখন দেখছি যে কোনো একটা নির্দিষ্ট জীবনযাপন যেটা আপনার আমার দৃষ্টিতে ট্র্যাডিশনাল, আমরা সব জায়গায় যেরকম দেখি সেরকম না হলেই তাকে জোর করে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা মিশন নিতে হবে, এটার আমি পরিপূর্ণভাবে প্রতিবাদ করি। তার একটা জীবন ধারণের একটা স্টাইল আছে এবং সেটা আমরা পছন্দ করি বা না করি, তার এই জীবন ধারণকে আমাদের সম্মান করতে হবে, আমাদের শ্রদ্ধা করতে হবে। অতএব এইটা আমি মনে করি এটা কোনোভাবে একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ রিসেন্টলি আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি যে গত 6-7 মাসে আমরা এরকম অসংখ্য ঘটনা আমরা দেখছি। মাজারে আঘাত হানা হচ্ছে, যারা একটু হচ্ছে ধর্মটা অন্যভাবে একটু প্র্যাকটিস করে তাদের উপরে হচ্ছে আঘাত হানা হচ্ছে, যাদেরকে নানাভাবে এই মেইনস্ট্রিম যে আমাদের কমিউনিটি, সেই কমিউনিটির একটু বাইরে আউট অফ দ্য বক্স যারা চিন্তা করেন তাদের উপরে হচ্ছে আমরা হামলার ঘটনা কিন্তু আমরা দেখছি। আমি এবং আমার যে রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে আমাদের যে অ্যাক্টিং চেয়ারম্যান, তার একটি কোটেশন রয়েছে, একটি বক্তব্য রয়েছে যে আস্তিক হোক নাস্তিক হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সবাই আমরা বাংলাদেশি। আমাদের এই রকম একটি সহনশীলতার প্র্যাকটিস করা সেটা আমরা যেই রাজনৈতিক দলই আমরা সমর্থন করি, এই সহনশীলতার প্র্যাকটিস করাটা খুবই জরুরি বলে আমি মনে করি। এবং এই ধরনের ঘটনাকে তুচ্ছ ঘটনা হিসেবে বিবেচনা করে, বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করে এটাকে নর্মালাইজ করার কোনো উপায় কিন্তু নাই। এটা আমি মনে করি এটি একটি ক্রিমিনাল অফেন্স এবং অবশ্যই আমাদের মতো করে ধর্মচর্চার স্বাধীনতা আমাদের থাকা উচিত। ধন্যবাদ। জি, আমাদের সঙ্গে ফয়সাল মাহমুদ যুক্ত আছেন। ফয়সাল মাহমুদ, যদি আমাকে শুনতে পান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘটনাটি, যে ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন সেটি নিয়ে কথা হচ্ছিল। একজন বয়োবৃদ্ধ মানুষকে জোর করে চুল কেটে দিচ্ছে কয়েকজন, বৃদ্ধ অসহায়ের মতো বলছে আল্লাহ তুই দেখিস। নেটিজেনরা ভিডিওটি শেয়ার করে নানান ধরনের প্রশ্ন করেছেন। তাদের প্রশ্নের মধ্যে ছিল যে কার কাছে বিচার চাইবেন। কেউ বলছেন দেশে কি সরকার আছে, দেশে কি আইন আছে, দেশে কি সরকার আছে? ফয়সাল মাহমুদ। জি, আছে, সরকার আছে। জি, সেই সরকার এগুলোর বিষয়ে, এই ধরনের ঘটনা, মাজার ভাঙচুর বা এই জোর করে চুলদাড়ি কেটে দেওয়া সহ আরও যেসব ঘটনা আশোকের ভাষায় যেটা ভয় ও ভীতির পরিবেশ সৃষ্টি করছে, সেই বিষয়ে সরকার আসলে কি করছে, কি করতে পারত?
দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই নিন্দাজনক একটা ঘটনা, এতে কোনো সন্দেহ নেই। কারণ একজন ব্যক্তির কোনো কনসেন্ট না নিয়ে তাকে এইভাবে জোর করে চুল দাড়ি কেটে দেওয়া, এটা কোনোভাবেই ঠিক না। এবং এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে জিনিসটা অ্যাম্পলিফাই করেছে, সেটা মানুষও দেখেছে এবং মানুষ এটা ওভারওয়েলমিংলি তারা এটা নিন্দা জানিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এটা আসলে দেখেন, বাংলাদেশে তো ট্রেন্ড বটেই। আমি যে জায়গাটা এখন থাকি, দিল্লি, ইন্ডিয়াতে, সেখানেও এটা একটা ট্রেন্ড যে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে অ্যাম্পলিফাই যদি হয়ে যায়, তখন সেটাতে দেখা যায় যে সরকার নড়েচড়ে বসে এবং সেটা নিয়ে তারা একটা পদক্ষেপ নেয়। তা আমি মোটামুটি শিওর যে এই ঘটনাটাতে একটা পদক্ষেপ নেওয়া হবে। যে দুজন ব্যক্তিকে এখানে দেখা গেছে, তা সেই দুজন ব্যক্তির এগেনস্টে সম্ভবত, কারণ আমাদের তো বোধহয় এখন ওই যে একটা লই আছে 2018, আমি এক্স্যাক্টলি লটার নাম মনে নেই, যে এই ধরনের লতে এই জিনিসটাকে আপনার পেনাল কোডের আন্ডারে এটাকে এক ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়। একজন ব্যক্তিকে ভাবে, যদিও সে মানসিকভাবে অসুস্থ হোক আর সে ধরেন তাকে যদি এভাবে জোর করে কিছু করা হয়, সেই লয়ের আন্ডারে কেসটা করা যায়। সো এটা সরকার পদক্ষেপ নিবে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে দেখেন, কোন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে অ্যাম্পলিফাই যদি হয় তাহলেই পদক্ষেপ নিবে, আর সোশ্যাল মিডিয়াতে অ্যাম্পলিফাই না হলে পদক্ষেপ নেওয়া হবে না। এইটা তো, এটা আসলে এটা এক ধরনের নর্মে পরিণত হয়েছে। আর যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাম্পলিফাই হওয়ার কারণে ওই যে এই কথাটা বারবার আসে যে একটা গভর্নমেন্ট কি এখানে অ্যাবসেন্ট কিনা বা এখানে, বাট আপনি আমি এখানে কোনো কিছুকে স্মোক স্ক্রিন দিয়ে বলতে চাচ্ছি না, বাট স্ট্যাটিস্টিক্যালি যদি বলতে চাই, তাহলে এখন যে অক্টোবর মাস পর্যন্ত, সেপ্টেম্বর মাস পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স, এটা আমার ধারণা গভর্নমেন্ট প্রেস প্রিন্ট থেকে শেয়ার করা হয়েছিল। টোটাল আপনি যে ক্যাটাগরিক্যালি প্রায় 14টা অপরাধ যেটা দেখানো হয়েছিল, সেটার এখনো কিন্তু মানে আপনি যদি চিন্তা করেন, অনুপাত চিন্তা করেন, কম। সো বাংলাদেশে এক্স্যাক্টলি এখন একটা গণঅভ্যুত্থানের স্কেলের একটা বিপ্লব হয়েছিল, সেটার পরে 1 বছরের পরে এই যে এই প্রপোর্শনেট অপরাধের যে স্ট্যাটিস্টিক্সটা কম, সেটা তো এক ধরনের ইন্ডিকেট করে যে গভর্নমেন্ট সেগুলোর এগেইনস্টে স্টেপ নিচ্ছে। বাট এখন স্টেপ মানে কত দ্রুত নিতে হবে বা কত তাড়াতাড়ি নিতে পারবে, সেটা হচ্ছে একটা বিষয়। বাট আমি আবারও বললাম যে সোশ্যাল মিডিয়াতে অ্যাম্পলিফাই যেটা প্রচন্ড পরিমাণে হয়, সেটা নিয়ে আমরা কথা বলি, বাট এটা বাদেও কিন্তু যে আমরা যে মানে এখানে যে গভর্নমেন্ট যে স্টেপগুলো নিচ্ছে, সেগুলো কিন্তু আসলে ওইভাবে আসে না সামনে। জি, ফয়সাল মাহমুদ, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ ডেলিগেশনের সদস্য সংখ্যা 104 জন, এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 2 কন্যা আছেন। এ সফরে আসলে তাদের অংশগ্রহণের কারণ কি, সেটা যদি একটু জানাতেন আপনি। এবং এই 104 জনের সকলেই কি সরকারি খরচে গিয়েছেন, মানে জনগণের পয়সা খরচ করে গিয়েছেন কিনা? এটা তো আসলে ধরেন, এটাকে আমি আপনাকে একটা অ্যানালজি দিয়ে বোঝাই। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি গত বছরের সফরটা দেখেন, তাহলে দেখবেন যে সেখানে সম্ভবত 57 জন গিয়েছিল, ইনক্লুডিং এসএসএফ। তো তার আগের বছরটা যদি দেখেন, আগের সরকারের আমলে সেটা ছিল 150 জনের উপরে। সো একটা ইমপ্রুভমেন্ট তো হয়েছিল, অনেক কমেছিল। এখন আবার বেড়ে গেল কেন সেটা আমি জানি না। বাট বাংলাদেশের যেটা একটা প্রবলেম, সেটা হচ্ছে ধরেন আপনি সাপোজ আপনি বিয়ের দাওয়াত দিবেন, বিয়ের দাওয়াত দিতে গেলেও কিন্তু এটা মুশকিল হয়ে যায়, কাকে রেখে কাকে দিব। যেমন আমি আপনাকে একটা ব্যক্তিগত উদাহরণ দিতে পারি। আমি দিল্লিতে বসে আছি, আমি একটা মিড লেভেলের সরকারি লোক, এখন আমি তো জার্নালিজমে নাই, আমি তখন সরকারি কর্মচারী। আমাকে ঢাকা থেকে 2 জন ফোন করে বলেছে যে তারা এই জাতিসংঘে যেতে চায়। পলিটিক্যাল রিপোর্টিং বা এই ধরনের আন্তর্জাতিক রিপোর্টিং এর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমি বললাম যে আমি কি করতে পারি, সে বলে যে রেকমেন্ডেশন দিয়ে দিতে। এরকম আমি একটা মিড লেভেলের সরকারি লোক, আমাকে এরকম মানুষ বলছে। আমার ধারণা ইটস ভেরি হার্ড যে আপনি বাংলাদেশে যেটা হয় যে বিয়ের দাওয়াতে যে লোক দিতে চায় তার থেকে অনেক বেশি হয়ে যায়, সেরকম প্রবাবলি হয়েছে। আমি জানি না এই বিষয়টা আসলে, যে গেইন আমার ইটস ওয়ে অ্যাবাভ মাই পেচেক, আমি এই বিষয়ে মন্তব্য করা তো মুশকিল। জি, আপনি খুবই সেফ আনসার দিলেন, কিন্তু আসলে জাতিসংঘ সাধারণ পরিষদ বিয়ের দাওয়াত নয়, এবং এখানে যেতে চাইলেই যে সরকার সকলকে নিয়ে যাবে। আজকে যদি সিফাত যেতে চান, বা ইয়াসিন আরাফাত যেতে চান, বা সাইমুম পারভেজ আবদার করেন সরকারের কাছে, বা আমিও যদি আবদার করে বসি, সরকার নিশ্চয়ই নিবে না। সরকারের নিশ্চয়ই ক্রাইটেরিয়া আছে, এবং সেখানে প্রধান উপদেষ্টার 2 কন্যা আসলে কোন ক্রাইটেরিয়ায় গিয়েছেন সেটা কি আপনি জানেন? জেনে থাকলে উত্তরটা দিলে আমাদের কাছে স্পষ্ট হতো। এটা বোধহয় আপনি ফ্যামিলি মেম্বারকে ইনক্লুড করতে পারেন। এমনি আপনার নরমালি আমি আপনাকে বলি, যেমন ধরেন ইউএনজি তে এসেনশিয়ালি হেড অফ দ্য স্টেট আর হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে প্রিন্সিপাল, মানে এখানে প্রিন্সিপাল পার্টিসিপেন্ট বলে। তো প্রিন্সিপাল পার্টিসিপেন্টের কিছু লেভারেজ থাকে, এটা সব দেশেই থাকে। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট মানে এবার কেউ কার সাথে কোন হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য গভর্নমেন্টের সাথে গিয়েছে, বাট এটা ইউজুয়ালি আপনি প্রিন্সিপাল কি বলে পার্টিসিপেন্টের সাথে আপনি +2 পর্যন্ত অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আপনার নিয়ম আছে। এখন হ্যাঁ, এটা সরকারি খরচ ইউজুয়ালি দেয়। এটা একটা কান্ট্রি এটাকে নিবে কিনা সেটা তার আলাদা হিসাব, বাট এটা করা যায়।
আর এটা হচ্ছে আপনি এখন যে 104 জনের ডেলিগেশন, হ্যাঁ এটা বাংলাদেশ থেকে সবসময় জাতিসংঘে যে ডেলিগেশনটা যায়, তো এটা আসলে অনেক বড় থাকে। এটা আমি এর আগেও বেশ কয়েকবার শুনেছি যারা জাতিসংঘ কভার করেছে বা ওয়াশিংটন বেসড জার্নালিস্টদের মুখে শুনেছি। সো এইটা বাংলাদেশে ইভেন অনেক বড় বড় কান্ট্রি থেকে বড় ডেলিগেশন যায়। তো এইটার এই প্র্যাকটিসটা ভালো না খারাপ সেটা নিয়ে এখন মন্তব্য করা মুশকিল, বাট আমার মনে হয় এটা রিপ্রেজেন্টেটিভ, কারণ বাংলাদেশ তো দুনিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশও। এজন্য বাংলাদেশ এটাকে বাংলাদেশ থেকে তো আসলে পপুলেশন আর প্রবাবলি জামদানি বাদ এরকম দুনিয়াকে দেখানোর কিছু নেই। So আমরা দেখাচ্ছি যে আমরা বড় অনেক লোক নিয়ে যাচ্ছি, জি। এটা ছাড়া আমি তার কারণ এভাবে দেখি না। জি, সালাউদ্দিন সিফাত, ডিম নিক্ষেপের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আজ বাংলাদেশ সময় বেলা 11টায় বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলাটি হয়েছে। মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 15-20 জনকে আসামি করা হয়েছে। আক্তার বলেছেন, ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় আরও হামলার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই মামলার পরবর্তী ধাপ কি আসলে, মানে বাদী, আমরা যতটুকু এদেশের আইনে বুঝি বাদী দেশে ফিরে আসবেন, মামলার আসলে ভবিষ্যৎটা কি? আপনাকে ধন্যবাদ এবং আপনার মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহ-আলোচক হিসেবে আছেন এবং দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। যেহেতু মামলাটি হয়েছে আমেরিকাতে, সো এটা বাংলাদেশের যে ফৌজদারি যে প্রক্রিয়া সেখানে নিশ্চয়ই আগাবে না, তাদের নিজস্ব দেশীয় ডোমেস্টিক ল অনুযায়ী আগাবে। তো আমরা জাস্ট প্রাইমারিলি এতটুকু জানি, আক্তার হোসেনের উপর হামলার পরে তিনি যখন হোটেল লবিতে ফেরেন সেখানেও কিন্তু হামলার চেষ্টা করা হয়েছে এবং কিছু লোক সংঘবদ্ধভাবে সেখানে এসেছে যারা আওয়ামী লীগ পরিচয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তার উপর হামলার চেষ্টা করেছে। তো সেখানে আমাদের যারা ডায়াসপোরা অ্যালায়েন্সের লোকজন ছিল তারা মিলে যেটা প্রপার চ্যানেল, প্রপার মেকানিজম, সেটা হচ্ছে আইনের কাছে যাওয়া। তারা সেখানে কোর্টে গিয়েছে এবং পুলিশের কাছে গিয়েছে এবং পুলিশের কাছে গিয়ে সেখানে তারা স্যুট ফাইল করেছে। সো আমরা আশা করছি যে যেহেতু ওটা ওখানকার ডোমেস্টিক ইস্যু, তো তারা যেহেতু ফৌজদারি একটা অপরাধ করতে চাইছে, লাইক থ্রেট করেছে, অ্যাটাকের চেষ্টা করেছে, সেটাকে তারা সেখানকার যে ডোমেস্টিক ইস্যু সেটার ভাবে তারা ডিল করবে। এই আর উপরন্তু আর যেটা বাংলাদেশের, আমরা যেটা অনেকদিন ধরে বলে আসছি বাংলাদেশে আওয়ামী লীগের বিচারের দাবিতে, সেই দাবিতে তো আমরা আগের মতোই অটল অবস্থানে আছি। জি, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আনিসুল হক ইনু ও সাবেক বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবির হোসেন চৌধুরী, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এবং আরও কয়েকজন, তাদের হাসানুল হক ইনুর কথাও বলছি সাথে, তাদের উপরে ডিম নিক্ষেপ হয়, কারো উপরে জুতা নিক্ষেপ হয়, কিলঘুষি হয়েছে, তাদের মানবাধিকার সরকার রক্ষা করতে পারেনি বলেই কি আসলে আজকে আক্তার এর শিকার হলেন কিনা? দেখেন, বাংলাদেশের বাইরে আমাদের মানুষ যারা বসবাস করেন, আমাদের কর্তব্য হচ্ছে রাষ্ট্রের ভাবমূর্তি উচ্চকিত করে সেখানে ধারণ করা, বাংলাদেশ সুনাম সুখ্যাতি ছড়িয়ে দেওয়া। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে বাংলাদেশের রাজনীতির যে কালচার, এই রাজনৈতিক কালচার যারা আমেরিকাতে যায় এই কালচার থেকে তারা বেরোয় আসতে পারে না। আমি সেখানে দেখি পুলিশ প্রশাসন বা ওই সরকারের যারা কর্তৃপক্ষ থাকেন তারা এক ধরনের মানব ঢাল হয়ে দাঁড়ান, আর বাংলাদেশে হলে কিন্তু লাঠিপোটা শুরু হতো। তা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জনগণ যারা সেখানে আছে তারা জানে যে আমাকে লাঠিপোটা করছে না, তাহলে আমি সুযোগটাকে কাজে লাগাই। বিএনপি আওয়ামী লীগ সরকারের সময়ে যারা এই ধরনের রোষণের শিকার হয়েছে তারা কেন শিকার হয়েছেন এটা আপনি সহ দেশবাসী সকলে জানেন। 16 বছর ধরে গুমতন্ত্র, অর্থ পাচার, মানুষের প্রতি জুলুম, নির্যাতন, নিপীড়নের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটনা ঘটেছিল। কিন্তু এখন আওয়ামী লীগের যে আচরণটা, তারা একদিকে মানুষ খুন করলো 2000-এর মতো, 50,000 মানুষকে আহত করলো, সেখানে যে তারা শোধরাবে সেই জায়গায় না গিয়ে তারা পাল্টা আক্রমণ করছে। কাকে আক্রমণ করছে? ছাত্র আন্দোলনে যারা মূল স্টেক হোল্ডার ছিল, আক্তার ছাত্র আন্দোলন স্টেক হোল্ডার ছিল, রাজপথে নেতৃত্ব দিয়েছে, এই জন্য মূল আক্রমণের নিশানাটা তাকে করা হয়েছে। সুতরাং এখান থেকে উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে। এবং আপনি দেখবেন সেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ব্যক্তি ডিম নিক্ষেপ করেছে সে আবার শেখ হাসিনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছে এবং তাকে সেখানে সাধুবাদ জানানো হয়েছে তার নির্দেশনা যে করেছেন। সুতরাং একটা দলের নেত্রী তার কথাবার্তা, আচার আচরণ, হিংসাত্মক যে মনোভাব, সেই মনোভাব থেকে আওয়ামী লীগ এখনো বেরোতে পারেনি। এই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে যে ফেসিবাদ তন্ত্র থেকে তারা হয়তো দেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের সকল স্তরের নেতাকর্মীদের জায়গা থেকে তারা ফেসিবাদ তন্ত্রের উত্তরণ করতে পারেনি। আমি এখানে বাংলা ভাষাভাষী যারা
দেশের মানুষ যারা বিদেশে বসবাস করে প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা, ধরনটা আমরা যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের আইন অনুযায়ী হওয়া উচিত, সেই রাষ্ট্রের নিয়ম অনুযায়ী হওয়া উচিত। প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করার প্রত্যেকের অধিকার রয়েছে, কিন্তু আমাদের ভাষাগুলো, পদ্ধতিগুলো যদি সেই রাষ্ট্রের হয়, ওই রাষ্ট্র আমাদের ব্যাপারে সুধারণা পোষণ করবে বলে আমি বিশ্বাস করি। এখানে তারা মূল আক্রমণের জায়গাটা আক্তার বা এই লোকজনকে বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে তারা আওয়ামী লীগ পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা ছাড়া আমি তো আর জি কোনো বিষয় মনে জি করি না। মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আপনি একটা কথা বললেন যে এই যে যুবলীগ নেতা মিজানুর রহমান মুক্তি পাওয়ার পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে এবং তাদের দলের প্রধান ফোনে তার সাথে কথা বলেছেন, এটা কি শুধু আওয়ামী লীগের ক্ষেত্রেই দেখি? আমরা অন্য দলের বা অন্য গোষ্ঠীর ক্ষেত্রেও কিন্তু দেখি। আমরা দেখেছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীকে যিনি হেনস্থা করলেন,